आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশ নিয়ে। সিরাজউদ্দৌলা নাট্যাংশের শেষাংশ নিয়ে আজকের আলোচনা হবে। লাইন ধরে ব্যাখ্যা হচ্ছিল। আমাদের এর আগে যতটা অংশ হয়ে গেছে তার শেষের দিকে অংশ ছিল দরবার কক্ষে নবাব সিরাজউদ্দৌলা তার সভা পরিষদ তার সেনাধ্যক্ষদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছিলেন আবেগ ভরা কণ্ঠে তার পাশে থাকার জন্য। বাংলার ভাগ্যের আকাশে যখন দুর্যোগের মেঘের দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে, তখন সিরাজ বাংলার স্বার্থে, বাংলার প্রজা সাধারণের স্বার্থে তিনি তার সেনাধ্যক্ষ এবং সভা পরিষদদেরকে নিজেদের মধ্যে রেষারেষি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে দিয়ে এবং সিরাজের প্রতি তাদের মনে যে ক্ষোভ রয়েছে সেই সমস্ত ক্ষোভ আপাতত সরিয়ে দিয়ে বা তার বিরুদ্ধে যদি তাদের কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো সেই মুহূর্তে তুলে রেখে আগামী দিনের জন্য সেই মুহূর্তে সিরাজের পাশে যেন সবাই থাকেন। এবং সিরাজের এই আবেগ ভরা কণ্ঠে তাদের প্রতি আহ্বান তাদের মনকে বোধহয় বিচলিত করেছে, তাদের কঠিন মনকে যেন বিগলিত করেছে। তাই আমরা দেখতে পেলাম যে সিপাহসালার মীর জাফর অর্থাৎ প্রধান সেনাপতি মীর জাফর, তাছাড়া রাজবল্লভ, রায় দুর্লভ, তারপর জগৎ শেঠ, এছাড়া মোহনলাল আর মীর মদন তো আগে থেকেই নবাবের পাশে ছিল বিশ্বস্ত হয়ে। তো সবাই প্রত্যেকে নবাবের আজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলো এবং সবাই সিপাহসালারের নির্দেশকে মাথা পেতে নেবে বলে রাজি হলেন। আর নবাবও সিপাহসালারের উপরে পুরোপুরি ভরসা করে, বিশ্বাস করে, আস্থা রেখে তার আদেশ পালন করার জন্য তিনি নবাবকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করার জন্য নবাবও কিন্তু রাজি হলেন। এবং সবাইকে বলে দেওয়া হলো যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু এগিয়ে আসছে মুর্শিদাবাদের দিকে, তাই তাদের পথ রোধ করতে হবেই সম্মিলিতভাবে। কোথায় তাদেরকে পথ রোধ করতে হবে, কোথায় তাদেরকে আটকাতে হবে? পলাশিতে। তাহলে পলাশির প্রান্তরে তারা যাতে যুদ্ধযাত্রার আয়োজন করে তার জন্য সবাইকে এক অর্থে অনুরোধই করলেন, কারণ নবাব এখানে আদেশ দেওয়ার অবস্থাতে নেই। যাই হোক, সবাই রাজি হলেন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ বিদায় হলেন। এখানে সৈন্যাধ্যক্ষগণের মধ্যে কারা আছে? না, মীর জাফর, মোহনলাল, রায়, তারপরে আছে মীর মদন, এরা সৈন্যাধ্যক্ষগণ। পরে সভাসদগণ, সভায় উপস্থিত যারা সভাসদগণ তার মধ্যে আছে জগৎ শেঠ, তারপর রায় দুর্লভ, রাজবল্লভ, এছাড়া আরও কয়েকজন। সেই সভাসদরা প্রত্যেকে তারা দরবার ত্যাগ করলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। তাহলে দরবার কক্ষে এখন সিরাজ সিংহাসনে বসে রয়েছে আর গোলাম হোসেন তার পায়ের কাছে বসে রয়েছে। গোলাম হোসেন বিশ্বস্ত মন্ত্রী, তার ভৃত্য। সিরাজ চারিদিকে চাহিলেন। তাহলে সভাসদরা চলে যাওয়ার পরে দরবার কক্ষ প্রায় শূন্য, শুধু একা গোলাম হোসেন ছাড়া। সিরাজ চারদিকে তাকালেন, সেই শূন্য সভাকক্ষে তাকালেন চারদিকে। সিরাজের মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে, মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। কি বলা হয় তোমাদের? এখনো পর্যন্ত তার মনের মধ্যে একটা আশঙ্কা, একটা ভয় কাজ করছে কি না? করছে। তাহলে সেই আশঙ্কাটা কি সেটা আশঙ্কাটা কি মনে হচ্ছে? কি তার মন কি বলছে? সিংহাসনকে হারিয়ে ফেলার ভয়। হ্যাঁ, সিংহাসনকে হারানোর ভয়, হেরে যাওয়ার ভয়। বিশ্বাস রেখেছে সিপাহসালার উপরে, সভা পরিষদদের উপরে, সেনাধ্যক্ষদের উপরে, কিন্তু তারা আদতে কতখানি বিশ্বস্ত থাকবে সেই রকম একটা
ভয় চিন্তা কিন্তু তার মনের মধ্যে আছে। আসলে নবাবের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস কিন্তু এখানে কোথাও না কোথাও টলে গেছে। আর মানুষের আত্মবিশ্বাস টলে যায় যখন মানুষ বুঝতে পারে যে সে হেরে যেতে বসেছে, মানুষ বুঝতে পারে সে দুর্বল, তার মধ্যে অনেক ঘাটতি আছে, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক ভুল আছে। তাহলে সেই সমস্ত ভুল ত্রুটি, সেই সমস্ত ঘাটতিগুলোকে, ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার যদি সময় না আসে তখনও পর্যন্ত, ঘাটতিগুলোকে পূরণ করার সময় আসেনি তার আগেই তাকে এইরকম ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে, সংকটের সম্মুখীন হতে হচ্ছে। তাহলে তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায়। তাহলে আত্মবিশ্বাসটা যখন ডাউন হয়, আত্মবিশ্বাসটা যখন নামতে থাকে, তখন ওই ব্যর্থতার ভয়টা কিন্তু আরও বেশি করে কাজ করে যে আদৌ আমি পারবো কি। আর যে মানুষ পুরোপুরি নিজেকে প্রিপেয়ার করতে পারে, প্রস্তুত করতে পারে, তৈরি করে রাখতে পারে আগে থেকে, তার আত্মবিশ্বাসটা চূড়ান্ত হাই। তার মনের মধ্যে ওই রকম ধরনের আশঙ্কা কিন্তু প্রশ্রয় পায় না, জায়গাই পায় না। আর জায়গা পায় না বলেই একেবারে আত্মবিশ্বাসী, ফুল কনফিডেন্স নিয়ে যে মানুষগুলো থাকে, আত্মবিশ্বাসী মানুষগুলো, সেই মানুষগুলো খুব সহজে মনের জোরে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারে, অনেক সংকট থেকে বেরিয়ে আসতে পারে। আর আত্মবিশ্বাসের অভাবে সংকট থেকে অনেকে বেরোতে পারে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নবাব সিরাজকে আমরা একজন মানুষ হিসেবে দেখব। এই মুহূর্তে নবাব হিসেবে না দেখে যদি আমরা মানুষ হিসেবে দেখি, তাহলে একটা মানুষ দেখতে পাচ্ছে সে বিপদের মুখোমুখি পড়তে চলেছে। বিরাট সংকট, বিরাট বিপদ, অজানা বিপদ না কিন্তু, জেনে শুনে সে কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার রাস্তাটা পাচ্ছে না। সে কিন্তু বুঝতে পারছে যে বিপদটা কীভাবে আসছে, কোন দিক থেকে আসছে, কিন্তু সেই বিপদের সঙ্গে মোকাবিলা করার জন্য তখনও পর্যন্ত সে নিজেকে তৈরি করে উঠতে পারেনি। তাহলে ভয় তো কাজ করবে যে আমি যদি এইরকম অপূর্ণতা নিয়ে, অসম্পূর্ণতা নিয়ে ওই বিপদের মুখোমুখি হই, তাহলে আমি কি আদৌ জিততে পারবো, জয়লাভ করতে পারবো? তাহলে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, আত্মবিশ্বাস হারানোর যথেষ্ট কারণ আছে। আর একটা মানুষ যখন প্রতি মুহূর্তে ভয় পেতে থাকে আত্মবিশ্বাস হারিয়ে, তখন সেই ভয়টা তাকে আরও উদ্ভ্রান্ত করে তোলে, তাকে আরও পাগলের মতো করে তোলে, তাকে আরও স্থির হয়ে ভাবতে দেয় না। তাহলে এখন এই মুহূর্তে আমি এত কথা কেন বললাম? কারণ এখন আমরা দেখব নবাব সিরাজের মানসিক দোলাচলতা, টানাপোড়েন, উদ্ভ্রান্তি, একটা আশঙ্কা, ভয়, একটা মানুষের মনের জগৎটাকে আমরা ধরার চেষ্টা করছি আলোচনা করে। যে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে চারদিকে তিনি তাকালেন, সব আছে, তবুও মনে হচ্ছে যেন অনেক কিছু নেই, কেমন যেন একটা শূন্যতা, নির্জনতা তাকে গ্রাস করছে। তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। চারদিকে তাকানোর পরে বুঝতে পারছি আমরা যে তিনি হয়তো ভাবছেন যে না, আমার সামনে যেন শুধুই অন্ধকার, অসহায়তা, আমি বোধহয় রক্ষা পাবো না, আমি বোধহয় রক্ষা করতে পারবো না আমার সিংহাসনকে। তাই এই ভাবনাটার পরপরই আমরা দেখতে পাচ্ছি নবাব সিংহাসনের দিকে এগোচ্ছেন। তার মানে নবাব সিংহাসন নিয়ে ভাবছে, সিংহাসন হারানোর ভয় নিয়ে তিনি ভাবছেন। ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া, সিংহাসনের সামনে নুয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে, সিংহাসনের দিকে চাহিয়া রইলেন, ঝুঁকে তাকিয়ে আছে, সিংহাসনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছে, সিংহাসনের দিকে দেখার চেষ্টা করছে ঝুঁকে। কি দেখছে বলো, কি দেখছে? সিংহাসন টলছে কিনা। সিংহাসন টলছে কিনা দেখছে। কেন, ভূমিকম্প হচ্ছে নাকি? ভূমিকম্প হচ্ছে যে সিংহাসন টলবে? খুব জোরে ভূমিকম্প হচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, হ্যাঁ, খুব জোরে নাড়া দিচ্ছে, তাহলে সিংহাসন, পুরো রাজপ্রাসাদ সিংহাসন টলবে, নিজেও টলবে, সবাই টলবে। তাহলে এরকম ভূমিকম্প তো কিছু হচ্ছে না, হচ্ছে কি? তাহলে না হওয়া সত্ত্বেও সিংহাসন টলছে কিনা কেন দেখছে? এবং তিনি যখন তাকিয়ে আছেন কিছুক্ষণ এবং তার মনে হচ্ছে সত্যি সত্যি সিংহাসন টলছে। তাহলে সিংহাসন টলছে কি কারণে?
হারানোর ভয়। ভয়, তার মানে তার মন টলছে, মনটাই টলছে। মনের মধ্যে তো একটা আশঙ্কা, ভয়, হারানোর ভয়। মন যখন স্বস্তি পায় না, মন যখন একটা জায়গায় স্থির হয় না, মন যখন উচ্চাটন আনচান করতে থাকে, অসহিষ্ণুতা কাজ করে, সহিষ্ণু মানে সহ্য ক্ষমতা বা সহ্যের সীমা যখন ছাড়িয়ে যায়, তখন কিন্তু ওই মানুষের মন যখন চঞ্চল হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে, তখন দুনিয়াটা যেন অশান্ত মনে হয়। কি তাই না? সব দিক যেন কেমন যেন অশান্ত মনে হয়। মন যদি শান্ত না হয়, নিজেরা নিজেদেরকে দিয়ে বোঝো, যে কোনো একটা সমস্যার কথা ভাবো, হঠাৎ করে সেই সমস্যাটা যখন সামনে চলে আসে না, হঠাৎ করে একটা ডিক্লেয়ার করা হলো। কত রকমের হঠাৎ ডিক্লেয়ার হয় না, খবরাখবর, যেগুলো ছাত্রছাত্রীদের মনকেও কিন্তু অশান্ত করে দেয়, চঞ্চল করে দেয়। এখন এই পরিস্থিতিটাও তাই চলছে, একটা খবর রীতিমতো অশান্ত করে দিচ্ছে। কি করে দিচ্ছে কি না? তাহলে যখনই একটা খবর, একটা নির্দেশিকা যখনই এলো, বা একটা খবরে যখন এই শিক্ষা সংক্রান্ত কোনো খবরাখবর যখন তোমরা দেখলে, সাথে সাথে মনটা যেন কেমন হয়ে উঠলো, চঞ্চল হলো। কী হবে, একটা অজানা ভয় কাজ করা শুরু হয়ে গেল। তখন দেখবে না খেতে ইচ্ছে করছে, না পড়তে ইচ্ছে করছে, না কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে, যদিও বেড়াতে যেতে পারছো না, কোথাও না বসে থাকতে ইচ্ছে করছে, না শুতে ইচ্ছে করছে, না ঘুম আসছে, একটা অস্বস্তি থাকে প্রতি মুহূর্তে, কেমন যেন অস্বস্তি, কেমন যেন একটা মন যেন চঞ্চল হয়ে রয়েছে, কোনো কাজে মন বসছে না। কি হবে করে আমরা আমাদের রাতের ঘুমটাকে উড়িয়ে দিই। তাহলে মন যখন অশান্ত, মন যখন চঞ্চল, মন যখন এরকম কেমন যেন ভয়ে কাতর, তখন মনে হয় সারা দুনিয়াটা যেন কেমন অশান্ত, চঞ্চল, সব কিছুতে বিরক্তি লাগে, সব কিছুতে অশান্ত লাগে, সব কিছুতে খারাপ লাগে। হ্যাঁ কি না? হ্যাঁ, তখন কিন্তু বড়রা বলে, বড়দের উচিত, যদিও অনেক সময় বড়রা কিন্তু অনেক সময় বোঝার চেষ্টা করে না, হয়তো বুঝতে চায় না বলেই বকা দিয়ে দেয়, চট থাপড়ও দুটো দিয়ে দেয়। কী হয়েছে, এত কী আছে, চিন্তা করার কিছু নেই। কিন্তু তাও যখন না বোঝে তখন একটু বকা টকা দিয়ে দেয়, ধমক টমক দিয়ে দেয়। আসলে বকা দিয়ে, ধমক দিয়ে তখন সামলাতে হয়। সামলানোর এটা একটা রাস্তা, ধমক দেওয়া, বকা দেওয়া, মার দেওয়া। কারণ প্রথমে যখন অনেককে ভালো করে বোঝানো হয় যে কোনো ব্যাপার নয়, কিছুই নয়, যা হয়েছে সেটা দেখা যাক, কী নিয়ম আসছে, কী নীতি আসছে, সেই মতো আমরা ভেবে চিনতে তার মতো করে তৈরি হব। চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করলে, অশান্ত হলে বরং কাজটা ঠিক মতো হবে না, পণ্ড হয়ে যাবে। কিন্তু বোঝালেও বোঝে না, কিছুতেই বোঝে না, বোঝালো কিছুতেই মন সায় দিচ্ছে না, নিজের মতো করে ভাবতে থাকছে। তো নিজের মনের মধ্যে যখন ঝড় চলতে থাকে, তখন চারদিকে কি মনে হয় যে ইয়াস চলছে, ঝড় তুফান। হ্যাঁ কি না? মনকে শান্ত করো, মনকে শান্ত করো, মনকে শান্ত করো। বাইরের ঝড় থেমে যাবে একদিন, কিন্তু মনের ঝড় যদি না থামাতে পারো, মনের ঝড় কিন্তু অন্য কেউ থামাতে পারবে না, নিজেকে থামাতে হবে। মনের অশান্তি যদি না থামাতে পারো, তাহলে কোনো কিছুতেই শান্তি পাবে না। তো সিরাজের মনের মধ্যে এখন ঝড় চলছে, অসহিষ্ণু হয়ে উঠেছে, চঞ্চল হয়ে উঠেছে। তাই মনের মধ্যে যখন ভূমিকম্প চলছে, তখনই মনে হচ্ছে সিংহাসন টলছে। তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন। ঘাড় ঘুরিয়ে অস্ফুট কণ্ঠে, অস্ফুট হালকা, ঈষৎ আলতো, হালকা করে মৃদু স্বরে ডাকলেন। তা আমরা যখন সিদ্ধান্তে পৌঁছতে পারি না, আমরা যখন এরকম অশান্ত হয়ে উঠি, চঞ্চল হয়ে উঠি, তখন কাউকে না কাউকে তো জিজ্ঞেস করি যে সত্যি সত্যি এরকম কিছু হচ্ছে কি না। বাবা মা বা বড়রা বা হচ্ছে সমবয়সীরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাউকে না কাউকে অনেক সময় জিজ্ঞেস করি যে এরকম কিছু হচ্ছে কি না, আমি যেটা ভাবছি সেরকম, সেটা সত্যি কি না। মনটাকে শান্ত করার জন্য কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে হয়, ভাগ করতে হয়, বলতে হয়। হয় কি হয় না?
হয়। হয়। এবার তারা যখন বলে যে না না কোনো ব্যাপার না, কিছুই নয়, কিছুই হয়নি, তখন একটু ধাতস্থ হওয়া যায়, আর একটু আশ্বস্ত হওয়া যায় যে না ঠিক আছে, তার মানে সত্যি সত্যি কিছু হয়নি। আবার মন যা চাইছে, মন যা বলছে, সেটার সঙ্গে যদি বাইরে যে যাকে জিজ্ঞাসা করা হলো সে যদি সায় দিয়ে দেয়, বলে যে না এরকমই হচ্ছে, তখন কিন্তু ভয়টা আরও কাজ করে যায়। তাহলে গোলাম হোসেনকে এখন জিজ্ঞেস করা ছাড়া তো উপায় নেই, কারণ গোলাম হোসেন তার বিশ্বস্ত মন্ত্রী ভৃত্য। গোলাম হোসেনই ঠিক বলতে পারবে যে আদতে সিংহাসন টলছে কি টলছে না। সিরাজ বলছে, গোলাম হোসেন জাহাপনা সিরাজ, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন, না জাহাপনা। গোলাম হোসেন তো সত্যিটাই বলবে, সত্যিটাই তো দেখতে পাবে। গোলাম হোসেন সত্যিটা দেখতে পাবে কি না বলো? হ্যাঁ। কারণ গোলাম হোসেন তো আর নবাব নয়, তাই গোলাম হোসেনের মনের মধ্যে তো নবাবের মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব, সেই অভাবটা তো আমরা লক্ষ্য করছি না। তাই গোলাম হোসেনের মনের মধ্যে ঝড় চলছে না। তাই গোলাম হোসেন তার মনের ভেতরে যা রয়েছে বাইরেও সে তাই দেখছে। তাই গোলাম হোসেন যা বলবে সেটা কিন্তু বাস্তবটাই বলবে। তাই গোলাম হোসেন বলবে না না জাহাপনা, সিংহাসন টলছে না। কিন্তু সিরাজ কিছুতে তখনও পর্যন্ত যেন স্বস্তি পাচ্ছে না, নিশ্চিত হতে পারছে না। তাই বলছে ভালো করে দেখো তো, ভালো করে দেখো তো সিংহাসন টলছে কি না। দুজনে সিংহাসন দেখা শুরু করছে, দুজনেই সিংহাসন দেখিতে লাগলেন, দুজনেই ঝুঁকে পড়ে সিংহাসন দেখছে, সিংহাসনের দিকে দেখছে। যেই সিংহাসন দেখছে এমন সময় ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন। ঘসেটি বেগম কে? ঘসেটি বেগম সিরাজের বড় মাসি। সিরাজের বড় মাসি ঘসেটি বেগম। কার সঙ্গে বিয়ে হয়েছিল ঘসেটি বেগমের? ঢাকার নবাব নওয়াজিস মোহাম্মদের সঙ্গে বিয়ে হয়েছিল। নওয়াজিস মোহাম্মদের মৃত্যু হওয়ার পরে একেবারে একা হয়ে পড়েছিল। তার প্রাসাদ কোথায় ছিল? মতিঝিল। সেই মতিঝিল প্রাসাদে যখন ঘসেটি বেগম ষড়যন্ত্রে লিপ্ত, তখন সিরাজ সেই সন্ধান পেয়ে, সেই খবর পেয়ে ঘসেটি বেগমকে নিজের প্রাসাদে নিয়ে এসে নজরবন্দি করে রেখেছে। সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলেছে, হস্তগত হয়ে গেছে এক অর্থে। যাই হোক, তাহলে ঘসেটি বেগম এখন সিরাজের প্রাসাদে এক অর্থে বন্দিনী, বন্দিনী। তাহলে বন্দিনী এক নারী, যিনি বঞ্চিত হয়েছেন, যাকে বঞ্চিত করা হয়েছে, সিংহাসনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মাসি হিসেবে তার মর্যাদা দেওয়া হয়নি, নারী হিসেবে তার মর্যাদাকে অসম্মান করা হয়েছে, ক্ষুণ্ণ করা হয়েছে। তাই তার মনের মধ্যে প্রতিহিংসা। তার সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে নবাব সিরাজ, সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে, মতিঝিল প্রাসাদ দখল করে নিয়েছে, মতিঝিল প্রাসাদ থেকে তাকে নিয়ে এসে এখানে বন্দি করে রেখেছে, আর তার পালিত পুত্রকে হত্যা করেছে। তার পালিত পুত্রকেই, হ্যাঁ, পালিত পুত্র মানে হচ্ছে নিজে তো আর প্রতিপালন করেনি, কিন্তু তাকে নিজের পুত্র হিসেবে দেখছিল, সেই শওকত জংকে হত্যা করেছে নবাব। তাহলে যার স্বামী নেই, যার সন্তান হারা, যার সর্বস্ব চলে গেছে, সেই মানুষটা অসহায় দুঃখিনী নারী, সে তো তার নিজের দুঃখকে সাথী করে কোথায় একটু নির্বিঘ্নে, কোথায় নির্জনে কেঁদে একটু হালকা হবে, সেই উপায়টাও নেই, কাঁদতেও দেবে না। হ্যাঁ, এমনভাবে নজরবন্দি করে রাখা হয়েছে। একা একা যে কাঁদবে সেই সুযোগটাও দেবে না। কেউ এসে জিজ্ঞেস করবে কেন আপনি কাঁদছেন কেন? আরে একটা মানুষ একটু হালকা হতে পারবে না কেঁদে? কাঁদার জন্য তো একটা একা তার জায়গা দরকার। কি তোমরা যখন কষ্ট পাও, তোমরা যখন রাগ করো, তোমরা যখন আঘাত পাও, তখন কি সবার সামনে বসে থেকে কথা বলতে ইচ্ছে করে? হ্যাঁ, তখন মনে হয় না একটু একা থাকি, একটু একা কাঁদি, হালকা হোক কষ্টটা। কিন্তু সেই সময় যদি কেউ এসে বিরক্ত করে, কী রে কেমন আছিস, কি হয়েছে না হয়েছে জানতে চায়, তখন কিন্তু আরও বেশি অস্বস্তি লাগে। মনে হয় যে বিরক্ত লাগছে, ঘ্যান ঘ্যান করছে, এখন যাক, এখন একা থাকতে ইচ্ছে করছে। কি একা থাকতে ইচ্ছে যখন করে, তখন কেউ এসে বিরক্ত করলে খারাপ লাগে কি না? তাহলে
ঘসেরি বেগম একা থাকতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটাও দেয়নি। ফলে তার ভেতরে এখন প্রতিহিংসার আগুন জ্বলছে। সুযোগ পেলেই কিন্তু সিরাজকে শোনাতে ছাড়ে না। তাই সিরাজ যখন এইভাবে সিংহাসন দেখছে গোলাম হোসেনও তার সঙ্গে, তখন ঘসেরি বেগম ধীরে ধীরে এসে প্রবেশ করলেন, দাঁড়ালেন। দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, কি বলছে ঘসেরি, ওখানে কি দেখছো মূর্খ, ওখানে কি দেখছো? বিবেকের দিকে চেয়ে দেখো, নিজের বিবেকের দিকে চেয়ে দেখো, কি করেছো তুমি? নিজের বিবেককে প্রশ্ন করো। তুমি অন্যের উপরে কতখানি আঘাত এনেছো, অন্যকে কিভাবে অপমান করেছো, অপদস্থ করেছো, অন্যকে তুমি কিভাবে বঞ্চিত করেছো। তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো, বিবেকের দিকে চেয়ে দেখো, ওখানে কি দেখছো, ওখানে কি পাবে? হ্যাঁ, সব প্রশ্নের উত্তর তোমার বিবেকের মধ্যে রয়েছে। একবার বিবেকের দিকে চেয়ে দেখো। তাহলে কি বলতে চাইছে, কি ইঙ্গিত করতে চাইছে, সেটা আমি একটু আগেই বললাম। সিরাজ চমকে উঠেছে। কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেরিকে দেখিলেন, তারপরে হাসিয়া কহিলেন, ও আপনি, ও আপনি এসছেন। আমি ভাবলাম কে নাকে। কাছে অগ্রসর হইলেন। কাছে অগ্রসর হয়ে সিরাজ বলছে, কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। আপনার কি কোনো কাজ আছে, দরকার আছে? তা যদি স্মরণ করতেন, আমাকে স্মরণ করলে, আমাকে মনে করলে আমি দেখা করতাম। আপনি তো আমার মাসি, আমি তো আপনার কাছে নবাব নই। হ্যাঁ, আমি তো আপনার বোনের ছেলে। তাহলে আপনার যদি কোনো দরকার থাকে, কাজ থাকে, একবার শুধু আপনি স্মরণ করলেই আমি পৌঁছে যেতাম আপনার কাজ করার জন্য। কি দরকার আপনার সেই প্রয়োজন পূরণ করার জন্য। ঘসেরি বলছে, নবাবের অবসরের বড়ই অভাব না? নবাবের অবসরের বড়ই অভাব। নবাব অবসর পাচ্ছেই না। হ্যাঁ, এতটুকু ফাঁকা সময় পাচ্ছেই না। অবসরের অভাব যথেষ্ট মনে হচ্ছে, তাই না? সিরাজ বলছে, হ্যাঁ, অবসরের যথেষ্ট অভাব আছে। সিরাজ ভালো মনে বলছে, কিন্তু ঘসেরি বেগম তো ঠেস দিয়ে দিয়ে কথা বলছে। ঘসেরি বেগম তো শোনাতে চায়, শুনিয়ে শুনিয়ে কথা বলছে, এটাকে ঠেস দিয়ে দিয়ে কথা বলছে, একটা বিদ্রুপের ভঙ্গিতে কথা বলছে। ঘসেরি বেগম বলছে, নবাবের অবসরের বড়ই অভাব। হ্যাঁ, আপনি এত ব্যস্ত, আপনার কি আর সময় আছে আমার মতো সামান্য বাদীর কাজ করার জন্য, আমার মতো সামান্য বাদীর কথা ভাবার জন্য? বাদী মানে কি? না, দাসী। দাসী, বাদী মানে দাসী। মাসি হতে পারে, কিন্তু সে যেভাবে রয়েছে, ঘসেরি বেগমের মনে হয়েছে যে সে এখানে একজন বাঁদীর মতোই আছে। তো বাঁদীর মানে একজন দাসীর কথা শোনার জন্য, দাসীর কাজ করার জন্য একজন বাঁদীর কাছে তার দরকারের জন্য গিয়ে জিজ্ঞেস করার জন্য এরকম কি সময় নবাবের কি আছে? নবাবের সময়ের বড়ই অভাব, তাই না? সিরাজ বলছে, বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশে হারা হয়ে পড়েছি। বিপদ ঘনিয়ে আসছে, আর তার জন্যই নবাব অতটা বুঝতে পারছে না যে মাসি তাকে ঠেস দিয়ে কথা বলছে, কথা শোনাচ্ছে, সেটা বুঝতে পারছে না। এ ভালো মনেই বলছে, সরল মনেই বলছে, না সত্যি সত্যি বিপদ এমনই ঘনিয়ে আসছে যে আমি একেবারে দিশে হারা হয়ে পড়েছি, কি করব ভেবে পাচ্ছি না। দাগ দাও লাইনটা দাগ দাও। বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশে হারা হয়ে পড়েছি, দাগ দাও। দাগ দিয়েছ? প্রশ্ন লেখো, কার সামনে কি বিপদ ঘনিয়ে এসেছিল? কার সামনে কি বিপদ ঘনিয়ে এসেছিল? তাহলে বিপদ ঘনিয়ে আসছে, তাহলে বিপদ এক কথায় কি? কোন বিপদ? সিংহাসন হারানোর বিপদ। কাদের কারণে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণে বিপদ একেবারে ঘনিয়ে এসছে। এতদিন সেই বিপদ কলকাতা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এখন সেই বিপদ এগিয়ে আসছে কোন পথে? কাশিম বাজার অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে, এগিয়ে আসছে এই পলাশী হয়ে। তাহলে বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। সত্যি সময়ের যথেষ্ট অভাব রয়েছে, অবসরের অভাব রয়েছে। ঘসেরি বিদ্রুপ করে বলছে, ঘসেরি এখনও বিদ্রুপাত্মক ভঙ্গিতে ঠেস দিয়ে বলছে, এখনও বিপদ? এখনও বিপদ? কিসের বিপদ আপনার? ঘসেরি বেগম তোমার বন্দি। তুমি তো সব থেকে বড় শত্রু মনে করেছিলে তোমার মাসিকে, ঘসেরি বেগমকে। তাহলে সেই ঘসেরি বেগম
তোমার সবথেকে বড় শত্রু সে তো বন্দি। হ্যাঁ, আর একজন বড় শত্রু ছিল, কে সে? শওকত জং। হ্যাঁ, ঘসিরি বেগমের কথায় শওকত জং। শওকত জং রণক্ষেত্রে নিহত। বলো, শওকত জং কোন যুদ্ধে নিহত হয়েছে? পূর্ণিয়ার যুদ্ধে। পূর্ণিয়ার যুদ্ধে শওকত জংকে তুমি নিহত করেছো, তাহলে শওকত জং নিহত হয়েছে। তাহলে শত্রু আর তোমার কোথায়? প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই। তোমার প্রতিদ্বন্দ্বী তো আর কোথাও নেই। তুমি তো তোমার প্রতিদ্বন্দ্বী তোমার আপনজনকে ভেবেছিলে, আর সেই আপনজনকে তো তুমি জব্দ করে ফেলেছো। একজনকে হত্যা করেছো, একজনকে বন্দি করে ফেলেছো। এখনও বিপদের ভয়। কি করে এখন তোমার বিপদ হবে? এখন তো বিপদ আর থাকার কথা নয়। কিন্তু সিরাজ এখনও পর্যন্ত সহজভাবে, সহজ সরল ভঙ্গিতে বলে যাচ্ছে, সরল মনে বলে যাচ্ছে, কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ অভিমুখে যাত্রা করেছে, কাশিম বাজারের অভিমুখে যাত্রা করেছে। তাহলে কাশিম বাজারের আজকের নাম কি? বহরমপুর। কাশিম বাজার অভিমুখে যাত্রা করেছে। ঘসেরি বলছে করেছে। হ্যাঁ, তাহলে তো দারুণ ব্যাপার। করেছে, মনটা আনন্দে খুশিতে ভরে উঠবে ঘসেরি বেগমের, এটাই স্বাভাবিক। হ্যাঁ কি না? হ্যাঁ, আমি তোমার হাতে বন্দী হয়ে রয়েছি, তাহলে আমার মনের ভেতরে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেই আগুন আমি নেভাতে পারছি না। তাহলে যদি শত্রু জন্মায় তাহলে আমি তো খুশি হব। অনেকেই তো খুশি হয়। কি, আমার শত্রুর যদি কোনো শত্রু জন্মায় তাহলে আমি খুশি হব কি না? এটা কিন্তু স্বাভাবিক। কেউ কেউ খুশি হয় না, মানে খারাপ চায় না, অমঙ্গল চায় না, অনিষ্ট চায় না। কিন্তু যে মানুষটা আমাকে আঘাত করেছে, অপমান করেছে, যে মানুষটা তোমাদেরকে অসম্মান করেছে, তোমাদের ক্ষতি করেছে, সেই মানুষটার যদি তুমি ক্ষতি করতে না পারো, সেই মানুষটাকে যদি তুমি জব্দ করতে না পারো, শাস্তি দিতে না পারো, শায়েস্তা করতে না পারো, তাহলে মনে মনে আমরা এটা তো কামনা করি অনেকেই, সবাই না হলেও অনেকেই তো কামনা করি যে ওর ক্ষতি হোক, ও বিপদে পড়ুক, আমার বিপদ ঘটিয়েছে ও। আর যদি সেটা না হয়, দেখা যায় ওর সঙ্গে আরও কারোর শত্রুতা হয়েছে এবং সেই শত্রু ওকে রীতিমতো জব্দ করার জন্য এগিয়ে আসছে, তাহলে মনটা একটু খুশিতে আনন্দে ভরে ওঠে। সত্যি কথা বলবে, হ্যাঁ কি না? সব চুপ করে আছে। ওর সত্যি কথাটা যদি বলে দিই, রেকর্ড হয়ে যাবে তো। আমার তো হয়, শত্রুকে যদি শায়েস্তা করা না যায়, তার শত্রু যদি জন্মায়, তখন কিন্তু মনে মনে একটু আনন্দ হয়। যাই হোক, আমি তো শাস্তি দিতে পারিনি, কিন্তু কেউ না কেউ তো আছে তাকে জব্দ করার জন্য তৈরি হচ্ছে। তাহলে ঘসেরি বেগমের মনের মধ্যে যে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেই আগুন যখন নেভাতে পারছে না, ঘসেরি বেগম অসহায়, তখন ঘসেরি বেগমের মনে আনন্দ হবে যখন শুনবে যে তার শত্রুকে, মানে নবাব সিরাজকে জব্দ করার জন্য, সিংহাসন থেকে নামিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কাশিম বাজার অভিমুখে যাত্রা করেছে। তখন আনন্দে বলবে করেছে। ঘসেরি বেগম তাই জানতে চাইছে, করেছে। তার মানে জিজ্ঞাসা, বিস্ময়ের সঙ্গে বিস্ময়বোধক চিহ্ন আছে, কিন্তু কণ্ঠে জিজ্ঞাসা থাকবে, কিন্তু সেই জিজ্ঞাসার মধ্যে আবার কি আছে? খুশিও আছে। করেছে। হ্যাঁ, সিরাজ বলছে সেই সংবাদই পেয়েছি, সেই সংবাদ পেয়েছি তারা অভিযান করেছে। ঘসেরি বেগম তখন বলছে, তাহলে ঘসেরি বেগমের কার্যসিদ্ধি হবে কখন? যদি কাশিম বাজারে এসে থেমে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নিশ্চয়ই তখন সিদ্ধ হবে না, হবে কি? তাহলে কোথায় পর্যন্ত আসতে হবে? যখন মুর্শিদাবাদে আসবে। মুর্শিদাবাদে এলে মুর্শিদাবাদের সিংহাসন প্রাসাদ যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকার করে নেবে, তখনই তো ঘসেরি বেগমের বন্দি দশা ঘুচবে। তাই ঘসেরি জিজ্ঞেস করছে, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? নিশ্চয়ই মুর্শিদাবাদে আসবে। সিরাজ বলছে, তেমন দুর্দিন কে কামনা করে মা? মুর্শিদাবাদে শত্রু আসুক এমন দুর্দিন কে কামনা করে? আমার রাজ্যের, আমার রাজ্যবাসী, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব কেউ তো কামনা করে না। তাহলে এমন দুর্দিন কে কামনা করে মা? দাগ দাও। তেমনি দুর্দিন কে কামনা করে মা? লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, বক্তা কে
কাকে উদ্দেশ্য করে বলেছেন? কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা প্রশ্ন লেখো এর সঙ্গে। এখানে কোন কে আলাদা? হ্যাঁ, বক্তা কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? বক্তা কে বা কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? এখানে কোন দুর্দিনের কথা বলা হয়েছে? তাহলে তেমন দুর্দিন কে কামনা করে মা? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শত্রু, সেই শত্রুরা মুর্শিদাবাদে এসে পৌঁছাবে এমন দুর্দিন তো আমরা কেউ কামনা করি না। কিন্তু ঘসেটি বেগম বলছে দুর্দিন না সুদিন? দুর্দিন না সুদিন? নবাবের কাছে দুর্দিন হতে পারে, কিন্তু ঘসেটি বেগমের কাছে তো সুদিন। কি করে দুর্দিন আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তো সুদিন। সিরাজ তো অবাক হয়ে জিজ্ঞেস করছে সুদিন? হ্যাঁ, অবাক হওয়ার তো কোনো কারণ নেই। ঘসেটি বেগম তাকে পরক্ষণে তার কৃতকর্মের কথা বুঝিয়ে দিয়েছে, তাই ঘসেটি বেগমের কাছে দিনটা অবশ্যই, ঘটনাটা অবশ্যই সুদিন। ঘসেটি বলছে সুদিন নয়, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি মুর্শিদাবাদে পৌঁছায় তাহলে ঘসেটির বন্ধন মোচন হবে, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সুদিন নয়। আমি তো দিন রাত মনে প্রাণেই কামনা করছি সিরাজের পতন। তাহলে সিরাজের পতন হবে আর ঘসেটি বেগমের বন্ধন দশা ঘুচবে। তাহলে এটা তো আমার কাছে সুদিন। তোমার কাছে কি আমি তা জানি না, যা খুশি হোক গে, কিন্তু আমার কাছে তো ভালো, আমি তো আমারটাই বুঝবো। তুমি যখন এতদিন আমার কথা বোঝনি, ভাবনি, তাহলে আমি আমার মতো করে আমার কথা ভাববো, তাহলে আমার কাছে সেটা সুদিন। সিরাজ তখন ক্ষেপে গিয়েছে। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? হ্যাঁ, নবাবের পতন কামনা করছেন, এরকম একটা ঘটনা, এটা আপনার কাছে সুদিন মনে হয়েছে? আপনি কি বলছেন আপনি একবার ভেবে দেখেছেন? ঘসেটি তখন পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, বেশ বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরছে, অন্তরে মনের মধ্যে, ঘসেটি বেগমের মনের মধ্যে, তার অন্তরের মধ্যে দিন রাত একটা কথাই গুমরে গুমরে মরছে, গুমরে গুমরে মরছে। মানে একটা কথা, মানুষের মনের কথা, অব্যক্ত যন্ত্রণার কথা যখন ভাষা পায় না, মানে কারোর কাছে ব্যক্ত করতে পারে না, তখন সেই কষ্টটা ভেতরে কি হয়? গুমরে 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 থাকে। সেই কষ্টটা ভেতরে গুমরে গুমরে মরে। তাহলে সেই যে কষ্টটা, সেই কষ্টটা গুমরে গুমরে মরছে, একটা কথা গুমরে গুমরে ঘুরে বেড়াচ্ছে। আজ সেই কষ্টটাকে আমি আমার ভাষায় প্রকাশ করছি। এতদিন সেই কষ্টটাকে প্রকাশ করার সুযোগ পাইনি, আজকের যখন সুযোগ পেয়েছি তখন তা আমি ভাষায় প্রকাশ করছি। তুমি কি করেছো তোমার মনে নেই? মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসিকে তুমি গৃহহারা করেছো। ভেবে দেখো কিভাবে তুমি তাকে গৃহহারা করেছো। তার মতিঝিল প্রাসাদ অধিকার করে তাকে সেখান থেকে এখানে নিয়ে এসে নজরবন্দি করে রেখেছো। মাসির সর্বস্ব লুটিয়ে নিয়েছো, মাসির যা কিছু সম্পত্তি, যা কিছু বিষয় সম্পত্তি সব তুমি হস্তগত করে নিয়েছো, আর মাসিকে দাসী করে রেখেছো। তোমার মাসি, তুমি তোমার মাসিকে দাসীর মতো রেখেছো এখানে। মাসির সম্মান মাসি পাচ্ছে না, মাসি তা ভুলবে? হ্যাঁ, সে কথা মাসি ভুলবে? তাহলে তুমি তোমার মাসির উপযুক্ত মর্যাদা দাওনি, অসম্মান করেছো। তাহলে সেই মাসি কি করে আজকের তোমার বিপদের সময় দুর্দিন বলবে? আমার কাছে তো সুদিন, তাই সুদিন বলবো আমি। কিন্তু সিরাজ আবারও নম্র হয়ে মাসির কাছে এক অর্থে তার কাজের জন্য হয়তো একটু বিনম্রতা দেখিয়েছে, দেখিয়ে একটু নম্র হয়েই তাকে বোঝানোর চেষ্টা করছে যে অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। আপনাকে এখানে রাখার পেছনে যথেষ্ট কারণ আছে, এমনি এমনি আপনাকে রাখা হয়নি। তবে আপনাকে কিন্তু রাখা হয়েছে, কোনো অমর্যাদা অসম্মান আপনাকে করা হয়নি। তাই আমি কিন্তু আপনার তিরস্কারের ভাগীদার নই, আমি কিন্তু আপনার তিরস্কারের অংশীদার নই। আমি আপনার তিরস্কার আশা করি না। মানে কেন আপনি আমাকে তিরস্কার করবেন? আপনার তিরস্কার আমার প্রাপ্য নয়। তাহলে অকারণে, কোনো কারণ ছাড়াই এই অভাগাকে তিরস্কার আপনি করবেন না। আমার কোনো দোষ নেই আপনাকে এইভাবে রাখার পেছনে, আর আপনাকে ভালোভাবেই রাখা হয়েছে। কিন্তু ঘসেটি বেগম বলছে অকারণে? হ্যাঁ, তুমি ভাবছো অকারণে? অকারণে তোমাকে আমি তিরস্কার করছি? যথেষ্ট কারণ রয়েছে এর পেছনে। সিরাজ বলছে
নয় কি? সিরাজ বলছে আপনি আমাকে অকারণে তিরস্কার করছেন নাকি? তখন আবার খুলে বলছে, পরিষ্কার করে বলছে এর পেছনে যথেষ্ট কারণ আছে। ঘসিটি বেগম বলছে মতিঝিল কে অধিকার করেছে? তাহলে মতিঝিল কি? ঘসিটি বেগমের প্রাসাদ। ঘসিটি বেগমের প্রাসাদ। তাহলে সেই সুন্দর দামি বিলাসবহুল প্রাসাদ মতিঝিল, সেই মতিঝিল যা নওয়াজিশ মোহাম্মদ তৈরি করেছিল ঘসিটি বেগমের জন্য, সেই ঘসিটি বেগমের প্রাসাদ, নওয়াজিশ মোহাম্মদের প্রাসাদ মতিঝিলকে অধিকার করে নিয়েছে নবাব সিরাজ। তাই বলছে মতিঝিল কে অধিকার করেছে? তুমি আমাকে বঞ্চিত করনি। আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? আমার যত সম্পত্তি সঞ্চিত ছিল তা সবই তুমি হস্তগত করেছো। কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে। কে রেখেছে? তাহলে কে রেখেছিল সিংহাসন থেকে দূরে? সিরাজ। তাহলে পালিত পুত্রকে? তার মানে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা দেখে আমাদের মনে হতে পারে যে শওকত জং বোধহয় তখনও পর্যন্ত জীবিত আছে, সিংহাসন থেকে তাকে দূরে রেখেছে, তার মানে এখনও পর্যন্ত সুযোগ হতে পারে সিংহাসনে বসানোর। কিন্তু না, কিন্তু সিংহাসন থেকে দূরে রেখেছে মানে কিন্তু তাকে একেবারে পুরোপুরি কিন্তু সিংহাসন থেকে দূরে রেখে দিয়েছে, মানে আর সিংহাসনে বসার মতো তার কোনো উপায় নেই, আসলে সেই নাই, তাকে হত্যা করা হয়েছে শওকত জঙ্গে। তাই আমার পালিত পুত্রকে, মানে যখন অপুত্র নিঃসন্তান ছিল ঘসিটি বেগম, তখন নওয়াজিশ মোহাম্মদ তার এক নিকট আত্মীয়ের পুত্রকে তো নিয়ে এসেছিল, নিজের সন্তান বলে প্রতিপালন করছিল। কি নাম ছিল তার? হ্যাঁ, একরামউদ্দৌলা। কিন্তু তার যখন অল্প বয়সে যখন অসুস্থ হয়ে বসন্তে মারা গেল, তখন একা হয়ে পড়েছিল। তার শোকে তো নওয়াজিশ মোহাম্মদ মারাই গেল, পুত্র হারানোর শোকে নওয়াজিশ মোহাম্মদ মারা গেল। তারপরে একা নারী ঘসিটি বেগম কি করে বাঁচবে? কাউকে না কাউকে তো অবলম্বন হিসেবে তাকে পেতে হবে। তাই সন্তান হিসেবে অবলম্বন খুঁজে পেয়েছিল, ওই কাকে কেন্দ্র করে? শওকত জংকে কেন্দ্র করে। তাই বলছে সিংহাসন থেকে আমার পালিত পুত্রকে দূরে রেখেছো। কে দূরে রেখেছে? তুমি নাও দস্যু, তুমি নবাব নাও, তুমি দস্যু। সিরাজ বলছে মতিঝিল আপনারই রয়েছে মা, আপনি শুধু শুধু দোষারোপ করছেন, কিন্তু মতিঝিল তো আপনার রয়েছে, মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসিটি বলছে তবে সেখানে যাওয়ার অধিকার নেই কেন আমার? কেন আমার নেই? তাহলে সেখানে অধিকার নেই কেন? আমার যদি মতিঝিল থাকে তাহলে আমার সেখানে যাওয়ার অধিকার থাকবে, তাহলে আমাকে কেন এখানে রাখা হয়েছে? সিরাজ বলছে রাজনীতির কারণে। এই মুহূর্তে রাজ্যের রাজনীতির কারণে কিন্তু আপনাকে এইখানে রাখা হয়েছে। সেই অর্থে আপনাকে কিন্তু বন্দি করে রাখা হয়নি, কিন্তু প্রয়োজনে, রাজনীতির কারণে, রাজনীতির প্রয়োজনে, সিংহাসনের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে, প্রজাদের প্রয়োজনের স্বার্থে আপনাকে বন্দি করে রাখা হয়েছে, আপনাকে এইখানে আটকে রাখা হয়েছে, এইভাবে রাখা হয়েছে, সেটা কিন্তু রাজনীতির কারণে, সেটাতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তখন ঘসিটি বেগম বলছে তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, তুমি কিভাবে রাজনীতি করবে, কেন রাজনীতি করবে সে তুমিই জানো। তোমার রাজনীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো স্বার্থ নেই, আমার কোনো ভাবারই দরকার নেই। আমি একজন অনাথা বিধবা, আমার কোনো অভিভাবক নেই, আমি একজন বিধবা, আমি একা অসহায় নারী, আমি আমার মতো করে বেঁচেছিলাম দুঃখকে সাথী করে। তো তুমি তোমার রাজনীতি নিয়ে থাকো না কেন? তুমি তোমার রাজনীতির কারণে আমাকে কেন টেনে নিয়ে এসেছো? আমার রাজ্য নেই, তাই আমার কাছে রাজনীতিও নেই, আমার রাজ্য নেই, তাই আমি রাজনীতি নিয়ে কেন ভাববো? তুমি ভাবোগে আমি যে কটা দিন বেঁচে রয়েছি সেই কটা দিন একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই, কষ্টেই বেঁচে থাকবো, কিন্তু একটু স্বস্তিতে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। কিন্তু তুমি বলছো তোমার রাজনীতির কারণে আমাকে আটকে রেখেছো। তো তোমার রাজনীতি তোমার কারণে, তোমার কাছে, সেই রাজনীতির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। আমার মধ্যে শুধু প্রতিহিংসা আছে শুধু প্রতিহিংসা, আমি এইটাই বুঝি। ঘসিটি বেগম তো চক্রান্তে যোগদান দিয়েছিল, তাহলে তো উনি তো রাজনীতিতেই তো প্রবেশ করেছিলেন, তাহলে তো কেন বলেছেন এই কথাটা? কারণ চোরের মায়ের বড় গলা। ঘটনা হচ্ছে আমি দোষ করেছি, আর একজনও দোষ করেছে, কিন্তু আমি আমার দোষটাকে স্বীকার করব না। আমি আমার দোষটাকে স্বীকার করলে অন্যের চোখে আমি ছোট হয়ে যাব, বা আমার বলার কোনো জায়গা থাকবে না। তাহলে আমার দোষটাকে আমি যদি হালকা করে দেখি এবং আমার দোষটাকে যদি না প্রকাশ করে অন্যের দোষটাকে বড় করে দেখি এবং গলা চড়াই, তাহলে আমার প্রতিপক্ষ অন্যেরা কি বুঝবে?
ও তার মানে সত্যি সত্যি আমি বোধহয় বেশি দোষ করেছি, ও যদি দোষ করে থাকে তাহলে কম করেছে মনে হয়। গলার জোরে এইভাবে কিন্তু নিজের দোষটাকে কমিয়ে দেয় অনেকে। তো ঘসরি বেগম তো হাজার দোষ করেছে, বহু দোষ করেছে, দোষের মূলে তো ঘসরি বেগম আছেই। কিন্তু ঘসরি বেগম এখন যদি বলে আমি দোষ করেছি, আমি দোষ করেছি, কিন্তু তুমি কেন আমার রাজপ্রাসাদ অধিকার করে নেবে, কেন আমার সম্পত্তি তুমি অধিকার করে নেবে, কেন আমাকে তুমি ওখান থেকে নিয়ে এসে এখানে রজনবন্দি করে রাখবে? আমি তো তোমার মাসি কিনা, হ্যাঁ আমি তো তোমার মাসি। তো তুমি আমাকে বোঝাতে পারতে, তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতে। কিন্তু কেন কেন তুমি আমার কলার ধরবে? হ্যাঁ কি এই বাবা, এরকম ধরনের গল্প আছে কত, জানো না? কলার ধরার গল্প, গালি দেওয়ার গল্প, বাপ তুলে গালি দেওয়ার গল্প, মা তুলে গালি দেওয়ার গল্প, এগুলো জানো না? এটা তখন বেশি করে গুরুত্ব পেয়ে যায়, মানে বেশি করে প্রাধান্য পেয়ে যায়। দেখবে ধরো দুটো ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, তারপরে যখন একজন আরেকজনের বাপ মা তুলে গালি দেয়, ফ্যামিলি তুলে গালি দেয়, হ্যাঁ তখন কিন্তু আগের যে কারণগুলো, আগের যে কারণে মারামারি বা গণ্ডগোল ঝামেলা শুরু হয়েছিল সেটা কিন্তু হালকা হয়ে যায়, তখন কিন্তু ওটাই গুরুত্ব পেয়ে যায়। তুমি আমার মায়ের নাম তুলে, তুই আমার বাবার নাম তুলে গালি দিলি, তুই আমার বাপ তুললি, দাঁড়া এবার শেষ দেখে ছাড়বো, তখন কিন্তু আগেরগুলো সব হালকা হয়ে যায়, তখন ওই পরের দোষটা বড় হয়ে যায়। এই ঝগড়াতে কিন্তু এটা হয়। তো পরবর্তীতে তোমরা যখন ঝগড়া করবে তখন কিন্তু দেখবে যে ঝগড়াতে শুরু হয়েছে একটা ছোট্ট সামান্য একটা কারণ নিয়ে, ধরো সেই কারণটা কোনো কারণই নয়, কিন্তু এ কথা বলছে, ও কথা বলছে, এ বলছে, ও বলছে, এ তার গালি দিচ্ছে, সে তার গালি দিচ্ছে, দিতে দেখা যাচ্ছে একজন আর একজনকে যে কথাগুলো বলে যাচ্ছে সেই কথাগুলো যদি কারোর গায়ে তখন লাগে, তখন ওই কথাটা নিয়ে আবার আরও বেড়ে যায়, ওই কথা নিয়ে আরও বেড়ে যায়। তো এখন ঘসরি বেগমও অপরাধ করেছে, দোষ করেছে, সিরাজ যদি কিছু করে থাকে সেও করেছে, কিন্তু এখন ঘসরি বেগমের কী মনে হয়েছে, আমি তোমার মাসি না, হ্যাঁ তুমি আমার সঙ্গে যে কাণ্ড করেছো সেটা ঠিক করেছো তুমি না, আমাকে করতে হয়েছে রাজনীতির কারণে, আপনি এরকম করেছিলেন তাই আপনাকে নিয়ে আসতে হয়েছে, কিন্তু আমি এরকম করতে পারি, তুমি আমাকে বুঝিয়ে বলতে পারতে, কিন্তু আমি তোমার মাসি না, তুমি আমার সব কেড়ে নেবে, হ্যাঁ আমি একজন বিধবা, আমি একজন অনাথা, হ্যাঁ আমার কিচ্ছু নেই, আমি কষ্ট পাচ্ছিলাম, তুমি আমাকে টেনে হিজড়ে নিয়ে এসে আমাকে আটকে রেখেছো, এত বড় স্পর্ধা তোমার। বুঝতে পারছো ব্যাপারটা কি? বোঝাতে পেরেছি মনে হয়? চোরের মায়ের বড় গলা। হ্যাঁ তাহলে আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, এই লাইনটা দাগ দাও। তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কোশ্চেন লেখো, প্রশ্ন লেখো। কে কাকে কথাটি বলেছিলেন? কে কাকে কথাটি বলেছিলেন? লিখেছো? এর সঙ্গে আরেকটা পার্ট লেখো। কে কার প্রতি কেন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলেন? কে কার প্রতি কেন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলেন? তাহলে নবাব সিরাজের প্রতি তার বড় মাসি ঘসরি বেগম প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, এবং সেই কারণগুলো আগেই ব্যাখ্যা করা হয়ে গেল। আর এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন। তার মানে আগের লাইনে আরেকটা প্রশ্ন লিখে রাখো তো, তার প্রতিহিংসা কিভাবে পূর্ণ হবে? তার প্রতিহিংসা কিভাবে পূর্ণ হবে? তাহলে এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন। কোন দিন? যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। এই প্রাসাদ, আমার প্রাসাদ তুমি যেমন করে অধিকার করেছো, তেমনি তোমার এই প্রাসাদ অপরে যেদিন কার অধিকার করবে সেদিন আমার প্রতিহিংসা পূর্ণ হবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে, তুমি যেমন আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে বঞ্চিত করে রেখেছো, আমার পালিত পুত্রকে যেমনভাবে হত্যা করেছো, তেমনি তোমাকেও যেদিন কেউ এই সিংহাসন থেকে ঠেলে ফেলে দেবে, দিয়ে শওকত জঙ্গের মতো ঠেলে ফেলে দিয়ে তোমাকে যখন কেউ সেদিনকার, কি বলতে চাইছে, ঠেলে ফেলে দিয়ে কি করবে? মেরে ফেলবে। আমার
পুত্রকে যেভাবে তুমি হত্যা করেছো, তোমাকে যেদিন কার সিংহাসন থেকে ঠেলে ফেলে দিয়ে কেউ যেদিন তোমাকে বলতে চাইছিল, কিন্তু কেউ যেদিন তোমাকে হত্যা করবে বলতে চাইছিল, কিন্তু এমন হত্যার কথা, মানে এমন অমঙ্গলের কথা, এমন অমঙ্গল, এমন অনিষ্টর কথা মুখে আনুক, বিশেষ করে মা হয়ে, মানে মায়ের মতো মাসি হয়ে, সেটা তো কখনো নবাবের স্ত্রী মহিষী সেটা সহ্য করবে না, শুনতে চাইবে না। তাহলে মানুষ আপনজনের, মানুষ প্রিয়জনের, মানুষ যাকে ভালোবাসে তার মৃত্যু কামনা তো কখনোই করবে না, তার মৃত্যুর কথা তো কখনো ভাবতে পারবে না, তার মৃত্যুর কথা অন্য কেউ কামনা করুক সেটাও চাইবে না, অন্য কারোর মুখে তার মৃত্যুর কথা শুনতেও চাইবে না। এই অমঙ্গল, এই অনিষ্ট, এই আশঙ্কার কথা কখনোই শুনতে চাইবে না। তাহলে যেই বলতে চাইছে ঠিক সেই সময় এই কথাটাকে শুনতে চায়নি নবাবের মহিষী লুৎফা উন্নেসা। তাই ছুটে এসে লুৎফা ছুটিয়া আসিল, তার মুখের কথাটাকে সম্পূর্ণ করতে দিচ্ছে না। লুৎফা বলছে, মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা, মা গো মা, শেষ করো না গো মা। লুৎফা উন্নেসার মা হয়? ঘসেটি বেগম কি লুৎফা উন্নেসার মা? না, শাশুড়ি, পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, মাসি তো, সিরাজের মাসি। তাহলে নবাবের মহিষী তাকে মাসি শাশুড়ি বলবে, তাহলে শাশুড়িই হলো। তাহলে শাশুড়ি তো মা না, শাশুড়ি মানে তো মাতৃসম, মাতৃসমা, মায়ের মতো দেখতে হবে শাশুড়িদের। সব চুপ করে আছে, হ্যাঁ বলো, দেখা যাক সময় আসুক তারপরে বলবো। তো লুৎফা উন্নেসা ছুটে এসে বললো, মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা। গাউসিটি বলছে, নবাব মহিষী? ও নবাব মহিষী, মহিষী মানে কি? রানী, হ্যাঁ নবাবের পত্নী, তাই নবাবের মহিষী লুৎফা। লুৎফা বলছে, নবাব মহিষী নই মা, তোমার কন্যা মা, তোমার কন্যা আমি। তুমি আমাকে নবাব মহিষী বলে কেন দূরে সরিয়ে দিচ্ছ? আমি নবাব মহিষী অন্যের কাছে, কিন্তু তোমার কাছে তো নবাব মহিষী নই, তুমি তো আমার কাছে আমার মা, শাশুড়ি না, তুমি আমার মা, তাই আমি তোমার কাছে কন্যা হলাম। হ্যাঁ, খুব বিনয়ী হয়ে বলছে, বিনম্রভাবে বলছে, আমি তো তোমার কাছে তোমার কন্যা, নবাব মহিষী নই মা। ঘসিটি বলছে, নবাব মহিষী নও? নবাব মহিষী নও? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ ভাবছো খুবই বিনয় করলে, আজ যখন তোমাদের বিপদ, আজ যখন শত্রু এগিয়ে আসছে, আজ যখন আমি সত্যি কথাটা বলছি মুখের সামনে, এখন তোমরা অসহায়, এখন ভাবছো তোমাদের তো আর তেমন কিছুভাবে বিপদ আটকানোর ক্ষমতা নেই আজকে, তাই আমাদের সবাইকে তোমাদের দরকার। আজকের খুব বিনয়ী হলে, বিনম্র হয়ে বলছো আমি তোমার কন্যা, কিন্তু একটা সময় নবাব যে আমার সঙ্গে অন্যায় করেছে তখন তো তুমি এতটা বিনয়ী হওনি। হ্যাঁ, নবাব মহিষী নও, ভাবছো আজ খুবই বিনয় করলে, নবাব মহিষী নও, কন্যা বলে আমার সঙ্গে কথা বলে বিনয়ী হয়ে, বিনম্র হয়ে আমার সঙ্গে বিনয় করছো, কিন্তু দুদিন বাদেই ওই কথা সত্য হবে। তুমি মুখে যেটা বললে, কি বললো লুৎফা মুখে? নবাব মহিষী নয়। হ্যাঁ, লুৎফা বললো নবাব মহিষী নয়, ওই কথাটাই তোমার দুদিন পরে সত্যি হবে। তুমি বললে না নবাব মহিষী নও, দেখবে তুমি আর নবাব মহিষী থাকবেই না, নবাবই থাকবে না, তাহলে মহিষী কী করে থাকবে? দুদিন বাদে ওই কথা সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে, তার মানে কি? তার মানে নবাবের মৃত্যু হবে, নবাবের পতন হবে। তাহলে আমি যেভাবে বিধবার মতো দুঃখকে সাথী করে পড়ে রয়েছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, তুমিও আমার মতো তুমি যে জীবন যাপন করবে। এই রকম মুখের উপরে এই রকম অমঙ্গলের কথা, অনিষ্টের কথা কে শুনতে বা পারে? তাই লুৎফা বলছে, নবাব কি বলছেন নবাব? যখনই বলছে নবাব, তখন ঘসিটি বলছে, নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন। নবাব মহিষী আপনার কাছে অভিযোগ করছে।
নবাব বলে ডেকে। কি অভিযোগ করছে? অভিযোগ করছে আমি তার অনিষ্ট কামনা করছি, আমি তার অনিষ্টের কথা বলছি, তাই আমার বিরুদ্ধে অভিযোগ করছে। মানে আমি তো বাঁধি, বাঁধি মানে কি হলো একটু আগে বললাম, হ্যাঁ দাসী। তাহলে দাসীর বিরুদ্ধে অভিযোগ করছে, নবাবের কাছে অভিযোগ করছে। অতএব নবাবের কি করণীয়? একজন সামান্য বাদী হয়ে আমি এত বড় কথা বলেছি, তাই নবাবের করণীয় হলো বাদীকে দণ্ড দেবে। তাহলে বাদীকে দণ্ড দিন, বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। কেন অপেক্ষা করছেন? আপনার মহিষীকে, আপনার রানীকে আপনি খুশি করুন বাদীকে শাস্তি দিয়ে। বাংলা সিরিয়ালকেও হাল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, গসিরি বেগমের কথাবার্তা, কুটিলতা, জটিলতা, মানে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। লুৎফা বলছে জাহাপনা, জাহাপনা, এ তো একবারে সীমাহীন হয়ে উঠেছে, সীমা ছাড়া হয়ে উঠেছে, এ তো অশান্ত হয়ে উঠেছে, এ তো কিছুতে একে অবদমিত করা যাবে না, শান্ত করা যাবে না। তাই জাহাপনা, জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। জাহাপনা, যেখানে ওর জায়গা সেখানে ওকে যেতে দিন। এখানে আর ওকে রাখার দরকার নেই জাহাপনা। ও তো ভালো চায় না, আর ও প্রতি মুহূর্তে এখানে থাকবে, অনিষ্টের কথা বলবে, হ্যাঁ, ভয় দেখাবে, আর আমার বুকটা কেঁপে উঠবে, আমার মনটা চঞ্চল হয়ে উঠবে। সিরাজ বলছে দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। যখন সময় আসবে তখন ঠিক সময় আমি ওনাকে ওনার প্রাসাদে পাঠিয়ে দেব। এখন কিন্তু আটকে রাখতে হয়েছে রাজনীতির কারণে। কিন্তু নবাব জানে, সিরাজ জানে যে এখন যদি ওকে আবার ছেড়ে দেওয়া হয় তাহলে মতিঝিল প্রাসাদে গিয়ে কী করবে? আবার ষড়যন্ত্রে বসবে, আবার নবাবের বিরুদ্ধে যারা যারা আছে তাদের সঙ্গে একজন হয়ে ষড়যন্ত্র করবে। আর ঘসিরি বেগমের মাথা তো খুব চলে, জটিল কুটিল বুদ্ধি। তাহলে কাকে কিভাবে বশ বানাতে হবে, নবাবের বিরুদ্ধে উস্কে দিতে হবে সব জানে। তাই সময় এখনও আসেনি লুৎফা, সময় এলেই ওকে পাঠিয়ে দেব। কিন্তু ঘসিরি বেগম তখনও আবার বিদ্রুপ করে বলছে এখনও আশা, সময় আসবে, এখনও আশা। শত্রু এগিয়ে এসেছে, এখনও তুমি আশা করছো তোমার সময় আসবে? হ্যাঁ, তোমার আর সময় আসবে বলে মনে হয় না। এরকম সত্যি কথা মুখের উপরে, অপ্রিয় সত্যি কথা শুনতে কার ভালো লাগে? তাই লুৎফা বলছে অমন করে বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। অমন করে পতনের কথা, আশঙ্কার কথা, অমন করে অনিষ্টের কথা বলো না মা, আমার বুক কেঁপে ওঠে, আমি তো সহ্য করতে পারি না। ঘসিরি বলছে তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? তাহলে বুক যে তোমার কেঁপে উঠছে, আমার বুক কি কেঁপে ওঠেনি? আমার বুকও তো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তুমি ভাবছো একা তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কষ্ট যে আরও কতদিন ধরে হচ্ছে। তাহলে আমার বুক জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, বুকের ভেতরে যন্ত্রণা, অসহ্য কষ্ট, যন্ত্রণা, তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? কখনো বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি অনাথা বিধবা। অনাথা মানে যার নাথ নেই, নাথ মানে প্রভু, এখানে গার্জেন, অভিভাবকহীন, অনাথা বিধবা হয়ে রয়েছে স্বামীহারা একজন নারী। তাহলে অনাথা বিধবা হয়ে আমি আমার দুঃখটাকে সাথী করে পড়েছিলাম, নিজের দুঃখে আমি কাতর হয়েছিলাম, নিজের গৃহে নিজের দুঃখকে সাথী করে পড়েছিলাম। ওই দুঃখই ছিল আমার সঙ্গী, দুঃখই ছিল আমার সাথী। দুঃখে কাতর হতাম, দুঃখে কষ্ট পেতাম, আবার কেঁদে নিজেই হালকা হতাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুবরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা আমার উপরে অত্যাচার করেছো, বঞ্চিত করেছো, আমাকে আঘাত করেছো, অপমান করেছো। তাহলে আমি নিজের মনে কেঁদে কেঁদে ডুবরে ডুবরে কেঁদে কেঁদে সেই চোখের জলে আমি সান্ত্বনা পেতাম, হালকা হতাম। আমি তো অক্ষম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করতে পারিনি, অত্যাচারের বিরুদ্ধে প্রতিকার করতে পারিনি, তাই অক্ষম হয়ে অসহায় হয়ে আমি কেঁদে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, মানে তাতেও তোমরা বাধা দিলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দি করে রাখলে, কৌশলে ছলে ওখান থেকে ধরে নিয়ে এসে আমাকে এই পাপ পুরীতে বন্দি করে রাখলে। তাহলে পাপ পুরী মানে কোনটাকে বুঝিয়েছে? মুর্শিদাবাদের প্রাসাদকে পাপ পুরী। সব পাপীগুলো এখানে থাকে, হ্যাঁ, যারা এরকম অন্যায় করে, যারা এরকম পাপ কাজ করে তারা পাপী, আর তাদের এই পুরীটা পাপ পুরীতে ভর্তি হয়ে গেছে, পাপে ভর্তি হয়ে গেছে। এই পাপ পুরীতে তুমি বন্দি করে রাখলে।
হ্যাঁ, আর আমি তোমাদের ক্ষমা করব, আর এখন ক্ষমা চাইছো, এখন বলছো অমন করে ওই কথা বলো না, ক্ষমা করব আমি তোমাদের। সিরাজ বলছে, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, যে রাজ্যের বিরুদ্ধে কথা বলে, যে রাজার বিরুদ্ধে যায়, সে রাজদ্রোহী, সে দেশদ্রোহী, আর সেই রাজ বিদ্রোহী বা যে রাজ বিদ্রোহিণী, তাকে আমরা ক্ষমা করব। এই লাইনটা দাগ দাও। আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, দাগ দাও। প্রশ্ন লেখো, প্রশ্ন লেখো। কাকে কেন বিদ্রোহিণী বলা হয়েছে? কাকে কেন বিদ্রোহিণী বলা হয়েছে? লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকের এই পর্যন্তই থাকুক। ওকে, সবাইকে টাটা।